ডিভোর্সপ্রাপ্ত বিচারক সাহিবা গোরক্ষপুর থেকে দিল্লি যাচ্ছিলেন। স্টেশনে স্বামীকে চায়ের দোকান চালাতে দেখলেন। তারপর যা হলো তা দেখে মানবতা কেঁপে উঠল। বন্ধুরা, পিঙ্কি মিস্টার বিয়ে যেদিন অর্জুন পাণ্ডের সাথে হয়েছিল, সেদিন গোরক্ষপুরের সেই পুরনো মহল্লার কেউ ভাবেনি যে এই সাধারণ দেখতে মেয়েটি একদিন আইনির বইয়ের মাঝে বসে রায় শোনাবে। মানুষ তাকে জজ সাহিবা বলে দাঁড়িয়ে সালাম করবে। আর সেই অর্জুন, যাকে আজ পুরো মহল্লায় সবচেয়ে সহজ সরল, শিক্ষিত এবং ভরসাযোগ্য ছেলে মনে করা হতো, তাকে কোনো একদিন স্টেশনের কোণায় একটি ছোট চায়ের দোকানে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। সেদিন পিঙ্কি লাল শাড়িতে ছিল, চোখে ভয়ও ছিল, আবার ভরসাও ছিল। ভয় এই কারণে যে নতুন জীবন কেমন হবে, আর ভরসা এই কারণে যে অর্জুনের মতো মানুষ সাথে থাকলে পথ চলা কঠিন হবে না। অর্জুনও খুব বড় স্বপ্ন দেখেনি। সে শুধু চেয়েছিল যেন ঘর চলে, সন্ধ্যায় চা খাওয়া হয়, পিঙ্কি হাসি মুখে থাকে, আর এভাবেই জীবন ধীরে ধীরে চলতে থাকে। বিয়েটা সাদামাটাভাবেই হয়েছিল। না ছিল ড্যান্ড বাজনা, না ছিল লোক দেখানো জাঁকজমক। ছিল শুধু আত্মীয়দের ভিড়, কিছু হাসি, কিছু টিপ্পনী, আর অনেক অপূর্ণ আশীর্বাদ। পিঙ্কি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। আইনের বই তাকে ভয় দেখাত না, বরং তাকে আকর্ষণ করত। সে গভীর রাত পর্যন্ত কেস পড়ত, রায় বোঝার চেষ্টা করত, এবং প্রায়ই অর্জুনকে বলতো যে একদিন সে আদালতে বিচারকের আসনে বসবে। অর্জুন হেসে বলতো, আগে চা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নাও, বাকি সব পরে দেখা যাবে। শুরুতে মাসগুলো ভালোই ছিল। ছোট ঘরেও একটা আপন ভাব ছিল। সকালে পিঙ্কি অর্জুনের জন্য চা বানাতো, অর্জুন তাকে বলি এনে দিত, দুজনে মিলে ভবিষ্যতের গল্প করত। কিন্তু ধীরে ধীরে কথাবার্তা বদলাতে শুরু করলো। ঘরের বড়দের মনে হতে লাগলো যে বউ বেশি পড়াশোনা করছে, বেশি ভাবছে, বেশি প্রশ্ন করছে। মেয়েকে এত পড়িয়ে কি হবে? এমন সব প্রশ্ন প্রতিদিন উঠতে লাগলো। পিঙ্কি চুপ থাকত, কারণ সে ভাবত যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। অর্জুন মাঝখানে ফেঁসে গিয়েছিল। সে একদিকে পিঙ্কির স্বপ্ন বুঝত, আবার অন্যদিকে পরিবারের ভয়ও। তার চাকরি ঠিকঠাকই চলছিল, একটি প্রাইভেট কোম্পানিতে ছোট পদ। কিন্তু শহরের মহার্ঘতা আর ঘরের প্রয়োজনের সামনে তা কম পড়তে শুরু করল। ঠিক তখনই এক ধাক্কায় কোম্পানি বন্ধ হয়ে গেল এবং অর্জুন বেকার হয়ে পড়ল। এটাই ছিল সেই মোড় যেখান থেকে জিনিসগুলো হাতের বাইরে চলে যেতে শুরু করল। ঘরে উত্তেজনা বাড়ল, টাকার অভাব সম্পর্কে সুর চড়িয়ে দিল। প্রতিটি ব্যর্থতার দোষ পিঙ্কির ঘাড়ে আসতে লাগল। ও আসার পর থেকেই কিছু ঠিক হচ্ছে না। বউ পড়াশোনায় ডুবে থাকে, ঘরের কথা ভাবে না। এমন সব খোটা প্রতিদিনের অংশ হয়ে গেল। অর্জুন শুরুতে প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু বেকারত্ব তার কণ্ঠস্বরকে দুর্বল করে দিয়েছিল। সে নিজেকে ছোট মনে করতে শুরু করল। পিঙ্কি হাতভর পড়ত আর দিনে ঘরের কটু কথা শুনত। তার ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ দানা বাঁধতে লাগল, যেন তার স্বপ্নই পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অর্জুন আর পিঙ্কির মধ্যে কথাবার্তা কমে গেল এবং নিস্তব্ধতা বাড়ল। আগে যা চায়ের আড্ডায় শেষ হয়ে যেত, এখন তা প্রশ্নে পরিণত হতে লাগল। পিঙ্কিকে বিচারক হওয়ার প্রস্তুতি নিতে হতো, কিন্তু ঘরের পরিবেশ তাকে প্রতিদিন ভেঙে দিচ্ছিল। অর্জুন চেয়েছিল তাকে আটকাতে, বলতে যে সব ছেড়ে দাও, কিন্তু সে নিজে এতটাই ভেঙে পড়েছিল যে কাউকে আটকানোর অধিকারটুকুও তার অবশিষ্ট ছিল না। তারপর সেই দিনটি এলো, যখন ঘরের মুরব্বীরা বসলেন, আত্মীয়দের ডাকা হলো, সমাজের রায় শোনানো হলো, তালাক। পিঙ্কির মনে হলো কেউ যেন ভেতর থেকে তাকে উপড়ে ফেলেছে। সে বুঝতে পারছিল না ভুলটা কোথায় ছিল। সে তো শুধু একটা স্বপ্নই দেখেছিল। অর্জুন সেদিন কিছু বলেনি, শুধু মাটির দিকে তাকিয়েছিল। তালাকের কাগজে সই হল। পিঙ্কির হাত কাঁপছিল। অর্জুনের হাত অবশ হয়ে গিয়েছিল। পিঙ্কি একটি ছোট ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পিছনে ফিরে তাকায়নি, কারণ যদি তাকাতো তবে হয়তো ফিরে আসত। আর অর্জুন সেখানেই দাঁড়িয়ে থাকল, খালি ঘর, খালি পকেট, আর তার চেয়েও বেশি খালি এক হৃদয় নিয়ে। পিঙ্কি চলে যাওয়ার পর সে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু বেকারত্ব, মানুষের টিটকিরি আর একাকিত্ব তাকে ধীরে ধীরে ভেঙে ফেলতে লাগল। শহরে কাজ পেল না, আত্মীয়রা দূরে সরে গেল। একদিন সে গোরক্ষপুর রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল, হাতে চায়ের কেতলি আর সামনে একটা পুরনো চায়ের দোকান। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু পেটের খিদে কোনো সিদ্ধান্তের তোয়াক্কা করে না। অর্জুন চা বানাতে শুরু করল। প্রথমবার যখন কেউ তাকে চাওয়ালা বলে ডাকল, তার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু সে তা কাউকে বুঝতে দিল না। অন্যদিকে পিঙ্কি নিজেকে পড়াশোনায় সঁপে নিল। একাকিত্ব, কষ্ট আর অপমান
সব কিছু সে আইনের বইয়ের পাতায় চেপে রাখল। অনেক বছর পর যখন সে বিচারকের আসনে বসল, মানুষ প্রশংসা করছিল, খবরের কাগজে ছবি ছাপা হচ্ছিল, কিন্তু সেই চেয়ারে বসেও তার সেই চায়ের সুগন্ধ মনে পড়ত যে একসময় অর্জন বানাতো। আর এই গল্পই ধীরে ধীরে তাকে সেই প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাচ্ছিল যেখানে ভাগ্য দুজনকে আবার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে যাচ্ছিল। তালাকের পর পিঙ্কি মিশ্রার জীবন বাইরে থেকে খুব শক্তিশালী মনে হলেও ভেতরে ভেতরে সে প্রতিদিন নিজেকে বোঝার চেষ্টা করত যে যা সে হারিয়েছে তা তার ভুল ছিল না। সে শহর বদলাল, একটি ছোট ভাড়া বাড়িতে থাকতে শুরু করল। সকালে আদালতের প্রস্তুতি, দিনে কোচিং, আর রাতে বইয়ের স্তূপ। জানালার বাইরে গোরক্ষপুরের সেই পুরনো শব্দগুলো, সেই ট্রেনের বাঁশি, সেই স্টেশনের কোলাহল, কিন্তু এখন সেগুলো দূর থেকে শোনা যেত, যেন সে জীবনের অংশ নয়, বরং এক দর্শক হয়ে গেছে। অন্যদিকে অর্জুন পাণ্ডের জীবন ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। তালাকের পর কয়েক মাস সে কাজ খোঁজার খুব চেষ্টা করেছিল, পুরনো বন্ধুদের সাথে দেখা করল, ইন্টারভিউ দিল, কিন্তু সব জায়গায় একই প্রশ্ন, এখন কি করছেন? আর যখন তার কাছে কোনো জুৎসই উত্তর থাকত না, তখন মানুষের মুখগুলো আপনা হতেই বন্ধ হয়ে যেত। ধীরে ধীরে বন্ধুদের ফোন আসা কমে গেল, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। একদিন অর্জুন স্টেশনের বাইরে সেই ছোট চায়ের দোকানে কাজ শুরু করল। শুরুতে সে শুধু কেতলি ধরত, চা ফোটাত, কাপ ধুয়ে দিত। কিন্তু প্রতি কাপ ধোয়ার সাথে তার মনে হতো যেন তার আত্মসম্মানও একটু একটু করে উপচে পড়ছে। তবুও সে হার মানেনি, কারণ এখন হার মানা মানেই না খেয়ে থাকা। স্টেশনের সকালগুলো ছিল ঠান্ডা, ধোঁয়া ওঠা চা, খবরের কাগজ পড়া মানুষ, তাড়াহুড়ো করে দৌড়ানো যাত্রী। অর্জুন সবাইকে একই নজরে দেখত, কারণ এখন তার কাছে সবাই সমান। ওদিকে পিঙ্কি বহু বছরের কঠোর পরিশ্রমের পর সেই সাফল্য অর্জন করল যা সে কল্পনা করেছিল। সে বিচারক হল। আদালতে বসা পিঙ্কি মিশ্রা কঠোর রায় শোনাত, তার গলায় আত্মবিশ্বাস ছিল। কিন্তু রায় দেওয়ার সময়ও মাঝে মধ্যে তার ভেতরের এক কণ্ঠস্বর প্রশ্ন করত, ইনসাফ যদি এতই সোজা হতো, তবে আমার জীবন এত জটিল কেন হলো? খবরের কাগজে তার নাম ছাপা হতো, মানুষ প্রশংসা করত, কিন্তু প্রতিটি প্রশংসার সাথে কিছু হারানোর অনুভূতি আরও গভীর হতো। তারপর সেই দিনটি এলো যখন পিঙ্কিকে এক বিশেষ কাজে দিল্লি যেতে হলো। সকালের সময় ছিল, গোরক্ষপুর রেলওয়ে স্টেশন বরাবরের মতো জেগে উঠেছিল। প্ল্যাটফর্মে চায়ের সুগন্ধ ছড়িয়েছিল। পিঙ্কি সাদা শাড়ি আর হালকা নীল অরুণায় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, হাতে ফাইল, চোখে সেই গাম্ভীর্য, কিন্তু মন অন্য কোথাও বিচলিত। সে টিকিট চেক করল, ট্রেনের নম্বর দেখল, আর এগিয়ে যেতেই তার নজর এক কোণায় পড়ল। সেই ছোট চায়ের দোকান, সেই ধোঁয়া ওঠা কেতলি, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি, রোগাটে, ক্লান্ত, কিন্তু চলনে সেই পুরনো আভিজাত্য। পিঙ্কি মাত্র এক মুহূর্তের জন্য দেখেছিল, কিন্তু পরের মুহূর্তেই তার পা যেন মাটিতে গেঁথে গেল। হৃৎস্পন্দন বেড়ে গেল, চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগল। সেই মুখ, সেই চোখ, সেই ঝুঁকে থাকা ঘাড়। পিঙ্কি নিজেকে বলল যে এটি তার ভ্রম, কিন্তু সত্য সেখানেই দাঁড়িয়েছিল। অর্জুন চা বানাচ্ছিল। কোনো যাত্রীকে কাপ ধরিয়ে দেওয়ার সময় তার আঙুল কাঁপছিল, হয়তো ঠান্ডায়, হয়তো জীবনে। পিঙ্কির গলা শুকিয়ে এলো, সে চেয়েও কোনো আওয়াজ করতে পারল না। অর্জুন তাকে দেখেনি, অথবা হয়তো দেখতে চায়নি। স্টেশনে ঘোষণা হলো, দিল্লি যাওয়া ট্রেন ৪ নম্বর প্ল্যাটফর্মে আসছে। ভিড় বেড়ে গেল, মানুষ দৌড়াতে লাগল। পিঙ্কি সেখানেই দাঁড়িয়ে থাকল। তার মন চাইছিল এগিয়ে গিয়ে কিছু বলতে, কিন্তু দীর্ঘ বছরের দূরত্ব, তালাকের বোঝা আর সমাজের দেওয়াল তার পা আটকে দিচ্ছিল। অর্জুন মাথা তুলল, এবং এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হল। মাত্র এক মুহূর্ত, কিন্তু সেই এক মুহূর্তেই বিগত বছরগুলো, ভাঙা স্বপ্ন আর না বলা প্রশ্নগুলো সামনে চলে এলো। অর্জুনের চোখে বিস্ময় ছিল না, ছিল শুধু এক গভীর ক্লান্তি। সে নজর নামিয়ে নিল, যেন সে নিজেকে সেই নজরের যোগ্য মনে করছে না। পিঙ্কির চোখ ভরে এলো, কিন্তু সে নিজেকে সামলালো। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে, মানুষ কামরায় উঠছে। পিঙ্কি আরও একবার পিছন ফিরে তাকালো। অর্জুন আবার চায়ের কাজে ব্যস্ত, যেন কিছুই হয়নি। পিঙ্কি ভারী কদমে ট্রেনে উঠে পড়ল। সিটে বসতেই তার চোখ দিয়ে জল পড়তে লাগল। কোনো শব্দ নেই, কোনো ফুপিয়ে ওঠা নেই। ট্রেন চলতে শুরু করল। স্টেশন পিছনে পড়ে রইল, কিন্তু পিঙ্কির ভেতরে কিছু একটা সেখানেই থমকে গেল।
সামনে বসা মানুষগুলো মোবাইলে মগ্ন ছিল। কারোর ধারণাই ছিল না যে তাদের মাঝে বসা এক বিচারক সাহেবার হৃদয় এইমাত্র নিজের অতীতের সাথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে। সে জানালা দিয়ে বাইরে তাকালো। প্ল্যাটফর্মে ছোট হয়ে আসা সেই দোকান, ধোঁয়া ওঠা কেতলি, আর এক ব্যক্তি যে একসময় তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিল, সব পিছনে পড়ে রইল। দিল্লি পৌঁছে মিটিং হলো, সিদ্ধান্ত হলো, সই হলো, কিন্তু পিঙ্কি প্রতিটি উত্তরের মাঝে নিজের সাথে এক যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। রাতে গেস্ট হাউসের ঘরে একা বসে পিঙ্কির মনে হলো যে সে বছরের পর বছর নিজেকে শক্তিশালী দেখানোর জন্য নিজের ক্ষতগুলোকে উপেক্ষা করেছে, কিন্তু স্টেশনের সেই দেখা হওয়া সেই সব ক্ষতকে আবার তাজা করে দিয়ে গেছে। আর সেখান থেকেই পিঙ্কির ভেতরে একটি সিদ্ধান্ত ধীরে ধীরে রূপ নিতে শুরু করল। এমন এক সিদ্ধান্ত যা কোনো ফাইলে লেখা থাকবে না, কিন্তু তার জীবনের গতিপথ বদলে দেবে। দিল্লির রাত সেদিন পিঙ্কি মিশ্রার জন্য কোনো উৎসবের মতো ছিল না। সরকারি গেস্ট হাউসের জানালা দিয়ে দেখা চকচকে রাস্তা, দ্রুতগামী গাড়ি আর আলোকিত দালান তাকে ভেতর থেকে আরও বেশি নিঃসঙ্গ করে তুলছিল। সে চেয়ারে বসে অনেকক্ষণ একদৃষ্টে একটি বিন্দুর দিকে তাকিয়ে থাকল, যেন মস্তিষ্ক থেমে গেছে আর মন অনবরত স্টেশনের সেই চায়ের দোকানে আটকে আছে। অর্জুনের সেই ঝুঁকে থাকা মুখ, কেতলি থেকে ওঠা ধোঁয়া, আর সেই দৃষ্টি যা তার সাথে মিলেছিল ঠিকই, কিন্তু স্থির হয়নি। সে নিজেকে বারবার বলল যে এটি শুধু একটি কাকতলীয় ঘটনা, জীবনে পুরনো মুখ এভাবেই সামনে চলে আসে, কিন্তু প্রতিবারই তার মন তাকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছিল। সে বিচারক ছিল, সিদ্ধান্ত নেওয়াই ছিল তার কাজ, কিন্তু এই সিদ্ধান্ত কোনো আইনের বইয়ে ছিল না। এই সিদ্ধান্ত ছিল নিজের চোখের দিকে তাকানোর। সকাল হতেই পিঙ্কি কাউকে কিছু না বলে ফেরার টিকিট কাটল। কোনো সরকারি গাড়ি নেই, কোনো প্রোটোকল নেই, শুধু একটি সাধারণ যাত্রা। ওদিকে গোরক্ষপুর স্টেশনে অর্জুনের সকাল বরাবরের মতোই শুরু হয়েছিল। ঠান্ডা বাতাস, খালি প্ল্যাটফর্ম, কেটলিতে ফুটন্ত চা আর ভেতরে কোথাও জমে থাকা ক্লান্তি। সে এখন আর বেশি কথা বলতো না, ক্রেতাদের সাথেও কম কথা বলতো। চা দিত, টাকা নিত, আর আবার নিজের দুনিয়ায় ফিরে যেত। সে জানত যে সে পিঙ্কিকে দেখেছে, কিন্তু সে এটাও জানত যে সেই দৃষ্টিকে ধরে রাখা তার সাধ্যের বাইরে ছিল। সে নিজের উপর রাগান্বিত ছিল এই ভেবে যে সে এখনও কোনো সাধারণ দেখাতেই ভেঙে পড়তে পারে। দুপুর নাগাদ স্টেশনে ভিড় বাড়ল, আর সেই ভিড়েই পিঙ্কি আবারও সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এবার তার পা থামল না, সে নিজেকে আটকাল না, সোজা সেই চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। অর্জুন প্রথমে শব্দ শুনল, তারপর ছায়া দেখল, আর অবশেষে নজর তুলল। এবার সে পালালো না, হয়তো পালানোর শক্তিও আর অবশিষ্ট ছিল না। দুজন মুখোমুখি দাঁড়িয়েছিল, না ছিল কোনো বিচারক, না কোনো চাওয়ালা, ছিল শুধু দুজন মানুষ যাদের মাঝে অনেক কিছু অপূর্ণ রয়ে গিয়েছিল। চা পাবো? পিঙ্কি স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, যেন সে প্রতিদিন এখানে আসে। অর্জুনের হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর সে কিছু না বলে চা ঢালল এবং কাপ এগিয়ে দিল। পিঙ্কি টাকা দিল, কিন্তু অর্জুন টাকা নিল না। থাকুক, সে নিচু স্বরে বলল। গলায় কোনো অহংকার ছিল না, ছিল না কোনো রাগ, ছিল শুধু এক পরিশ্রান্ত বিনয়। পিঙ্কি তার দিকে তাকালো। আমি দয়া নিতে আসিনি, সে শান্তভাবে বলল। অর্জুন প্রথমবারের মতো তার চোখের দিকে তাকালো। সেখানে কোনো করুণা ছিল না, ছিল শুধু এক মানুষ। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। স্টেশনের কোলাহল তাদের চারপাশে ছিল, কিন্তু তাদের মাঝখানে ছিল এক অদ্ভুত নীরবতা। আপনি কেমন আছেন? অর্জুন অবশেষে জিজ্ঞেস করল। শব্দগুলো খুব সাধারণ ছিল, কিন্তু সেগুলো বলতে তাকে অনেক শক্তি সঞ্চয় করতে হয়েছিল। ভালো আছি, পিঙ্কি উত্তর দিল। তারপর যোগ করল, আর তুমি? অর্জুন হালকা হাসল। চা চলছে, সে বলল। পিঙ্কি বুঝল এটাই তার উত্তর। সে আশেপাশে তাকালো। দোকান সেই একই ছিল, কিন্তু অর্জুন বদলে গেছে। তার চোখে এখন আর কোনো অভিযোগ নেই, আছে শুধু ক্লান্তি আর সবকিছু মেনে নেওয়া। আমি বসতে পারি? পিঙ্কি জিজ্ঞেস করল। অর্জুন পাশে রাখা একটা উল্টো করা বালতির দিকে ইশারা করল। পিঙ্কি বিনা দ্বিধায় তাতে বসে পড়ল। এটি একটি ছোট দৃশ্য ছিল, কিন্তু কোনো বড় সিদ্ধান্তের চেয়ে কম ছিল না। কিছুক্ষণ দুজনে চা খেল। পিঙ্কি অনুভব করল যে অর্জুনের উপস্থিতি এখন তাকে ভেঙে দিচ্ছে না, বরং ভেতর থেকে কিছু একটা জোড়া দিচ্ছে। জীবন তোমাকে এখানে নিয়ে এলো, পিঙ্কি বলল। অর্জুন মাথা নাড়ল। আর আপনাকে ওখানে, সে উত্তর দিল। এতে কোনো খোটা ছিল না, ছিল শুধু বাস্তবতা। পিঙ্কির প্রথমবার মনে হল যে হয়তো এটাই সঠিক জায়গা, যেখানে দুজনেই সমান। আমার দেরি হয়ে যাচ্ছে, পিঙ্কি উঠে দাঁড়িয়ে বলল। অর্জুন মাথা নাড়ল। সে তাকে থামাতে চায়নি, কারণ থামানোর অধিকার সে অনেক আগেই হারিয়ে ফেলেছে।
পিঙ্কি দুপায়ে এগোল, তারপর থামল। আমি আবার আসব, সে বলল। এটি কোনো প্রতিশ্রুতি ছিল না, ছিল শুধু একটি ইশারা। অর্জুন কিছু বলেনি, কিন্তু তার চেয়ারে যে হালকা স্বস্তি এলো তা অনেক কিছু বলে দিল। পিঙ্কি স্টেশন থেকে বেরিয়ে এলো, কিন্তু এবার তার মন সেখানে আটকে ছিল না। তার মনে হলো সে কোনো বোঝা প্রথমবারের মতো মাটিতে নামিয়ে রেখেছে। আর ওদিকে অর্জুন অনেকক্ষণ সেই ক্যাবের দিকে তাকিয়ে থাকল, যেন কেউ তার হাতে আবার তার পরিচয় ফিরিয়ে দিয়ে গেছে। আর এখান থেকেই তাদের গল্প এক নতুন মোড়ের দিকে এগোতে শুরু করল। সেই দিনের পর পিঙ্কি মিশ্রা ভেতরে এক অদ্ভুত অস্থিরতা দানা বাঁধল। এমন এক অস্থিরতা যা কোনো কেস বা কোনো রায়ের কারণে নয়, বরং মানুষ হওয়ার স্মৃতি থেকে জন্মেছে। সে নিজেকে বারবার বলল যে সে যা করেছে তা ছিল শুধুই এক সৌজন্য সাক্ষাৎ। কিন্তু পরদিন সকালে উঠতেই তার মাথায় আবার সেই দোকান, সেই কেতলি আর সেই ক্লান্ত চোখগুলো ঘুরপাক খেতে লাগল। অর্জুন পাণ্ডের জীবন এখন আর তার কাছে দূরের কোনো খবর ছিল না। সে একটি নাম নয়, বরং এক বাস্তবতায় পরিণত হয়েছিল। পিঙ্কি ঠিক করল সে আবারও স্টেশনে যাবে। এবার দেখা করতে নয়, বরং দেখতে, বুঝতে। কোনো পরিচয় ছাড়া, কোনো পদমর্যাদা ছাড়া সে সাধারণ পোশাকে বেরোল। কোনো গাড়ি নেই, কোনো ড্রাইভার নেই। পায়ে হেঁটে স্টেশনের সেই অংশে পৌঁছল যেখানে অর্জুনের দোকান ছিল। সে দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগল অর্জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে একনাগাড়ে দাঁড়িয়ে থাকে, কিভাবে প্রতিটি ক্রেতাকে সমান নজরে দেখে, কিভাবে কখনো কেউ ১ টাকা কম দিলেও সে কিছু বলে না, কিভাবে কোনো যাত্রীর কাছে টাকা না থাকলে সে বিনামূল্যে চা ধরিয়ে দেয়। পিঙ্কি দেখল এই সেই মানুষ যে আগে ছোট ছোট কথাই রেগে যেত, কিন্তু এখন তার সেই রাগ ক্লান্তিতে পরিণত হয়েছে। দুপুরের দিকে কিছু লোক এলো। তারা স্টেশনের অস্থায়ী দোকানদারদের সরিয়ে দেওয়ার কথা বলতে লাগল। কণ্ঠস্বর চড়ল, এখানে সব অবৈধ, এসব সরাও। এমন কথা বাতাসে ভাসতে লাগল। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কোনো তর্ক করল না, কোনো যুক্তি দিল না, শুধু নিজের কেতলিটা একটু ভেতরের দিকে টেনে নিল। পিঙ্কির বুক ফেটে যাচ্ছিল। সে প্রথমবার বুঝতে পারল যে দারিদ্র্য শুধু টাকার অভাব নয়, কণ্ঠস্বরেরও অভাব। অর্জুনের কণ্ঠস্বর কোথাও হারিয়ে গেছে। সে এগিয়ে যেতে চাইল, কিন্তু নিজেকে আটকাল। কারণ সে জানত যদি সে বিচারক সাহিবা হয়ে কথা বলে তবে তা হবে সাহায্য, কিন্তু যদি সে মানুষ হয়ে পাশে দাঁড়ায় তবে তা হবে সঙ্গ দেওয়া। কিছুক্ষণ পর সে নিজেই অর্জুনের কাছে এলো। আজ কাজ বেশি, সে সাধারণ গল্পের মতো বলল। অর্জুন তাকে দেখল এবং হালকা মাথা নাড়ল। ভিড় আছে, সে উত্তর দিল। পিঙ্কি আশেপাশে তাকালো। স্টেশন সেই একই ছিল, কিন্তু তার চোখে এখন সেই প্রতিটি মুখ ধরা পড়ছিল যারা কোনো না কোনো বাধ্যবাধকতায় এখানে দাঁড়িয়েছিল। তুমি এখানে রোজ একা থাকো? সে জিজ্ঞেস করল। অর্জুন কাঁধ ঝাঁকালো। অভ্যাস হয়ে গেছে, সে বলল। পিঙ্কি বুঝল এটি অভ্যাস নয়, বাধ্যবাধকতা। কিছুক্ষণ পর সেই লোকগুলো আবার ফিরল। এবার কঠোর ভাষায় কথা বলল। অর্জুন তার দোকান গোছাতে শুরু করল। পিঙ্কির মনে হলো এগিয়ে গিয়ে কিছু বলে, কিন্তু সে নিজেকে আটকালো। কারণ সে জানত আজ যদি সে তার হয়ে লড়াই করে দেয় তবে কাল সে আবার একা হয়ে যাবে। সে শুধু এটুকুই করল যে অর্জুনের পাশে গিয়ে দাঁড়ালো। কিছু বলল না, শুধু দাঁড়িয়ে থাকল। লোকগুলো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। হয়তো তার চোখের গাম্ভীর্য তাদের অস্বস্তিতে ফেলেছিল। তারা কিছু না বলে এগিয়ে গেল। অর্জুন পিঙ্কির দিকে তাকালো। তার চোখে প্রথমবার প্রশ্ন ছিল, আপনি কিছু বললেন না কেন? পিঙ্কি শান্তস্বরে উত্তর দিল, কারণ এই লড়াই তোমার, আর আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি, তোমার জায়গায় নয়। অর্জুন কিছু বলেনি, কিন্তু সেদিন সে প্রথমবার তার পিঠ সোজা করল। সন্ধ্যা নামতে নামতে স্টেশনের ভিড় কমে গেল। অর্জুন কেতলি বন্ধ করল। পিঙ্কি সেখানেই দাঁড়িয়েছিল। আমি যাই? সে জিজ্ঞেস করল। অর্জুন মাথা নাড়ল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সে বলল। ধন্যবাদ বলো না, পিঙ্কি উত্তর দিল। আমরা দুজনে অনেক আগেই একে অপরকে ধন্যবাদ বলা বন্ধ করে দিয়েছিলাম। এটি শুনে অর্জুনের চোখ ভিজে এলো, কিন্তু এবার সে নজর সরিয়ে নিল না। পিঙ্কি স্টেশন থেকে বেরোলো তো তার মনে হলো সে আজ কোনো রায় দেয়নি, কোনো আদেশ দেয়নি, কিন্তু হয়তো প্রথমবারের মতো সে সঠিক কাজ করেছে। আর অর্জুন অনেকক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থাকল যেখানে কেউ তাকে করুণা নয়, বরং সম্মান দিয়েছিল। সেই ঘটনার পর অর্জুন পাণ্ডের ভেতরে কিছু একটা চিরস্থায়ীভাবে বদলে গেল। সে এখন আর শুধু ভাগ্যের সাথে লড়াই করা মানুষ নয়, বরং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া এক ব্যক্তিতে পরিণত হয়েছিল। স্টেশনে তার চায়ের দোকান এখন আর শুধু চা খাওয়ার জায়গা রইল না, তা মানুষের থামার, কথা বলার আর একটু শ্বাস নেওয়ার জায়গায় পরিণত হল।
খুব সকালে সেই যাত্রীরা, যারা আগে শুধু কাপ হাতে নিয়ে চলে যেত, এখন তারা অর্জুন ভাই বলে খোঁজখবর নিতে শুরু করল। কেউ তার পরিষ্কার পরিচ্ছন্ন চা আর সততার প্রশংসা করল। অর্জুন এসব কথায় বেশি কিছু বলতো না, শুধু হালকা হাসি মুখে চা বাড়িয়ে দিত। কিন্তু ভেতরে সে প্রথমবারের মতো নিজেকে ছোট মনে করছিল না। পিঙ্কি মিশ্রা এসব দেখছিলেন, কোনো হস্তক্ষেপ ছাড়া, কোনো অধিকার খাটানো ছাড়া। সে বুঝতে পেরেছিল যে কোনো মানুষকে টেনে তোলার সবচেয়ে সঠিক উপায় হল তাকে নিজে থেকে উঠতে দেওয়া। কিছুদিন পর স্টেশনের কাছেই দোকানদার আর কর্মকর্তাদের এক মিটিং হলো। অর্জুনও সেখানে ছিল। এবার সে পিছনে দাঁড়িয়ে থাকল না, সে নিজের কথা শান্তভাবে বলল। না ছিল চড়া গলা, না ছিল অভিযোগ, ছিল শুধু যুক্তি। আর এটি দেখে পিঙ্কির প্রথমবার মনে হলো যে অর্জুন এখন সেই ছায়া থেকে বেরিয়ে এসেছে, যাকে একসময় পরিস্থিতি ভেঙে চুরমার করে দিয়েছিল। সমাজের দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করল। সেই একই মানুষ যারা আগে কানাঘুষো করত, এখন তারা প্রকাশ্যে বলতো, লোকটা পরিশ্রমী। আর অর্জুনের কাছে এই শব্দগুলো কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। এক সন্ধ্যায় পিঙ্কি নিজেই তার কাছে এলো। স্টেশনের ভিড় কম ছিল, দোকান বন্ধ হতে চলেছিল। একটু হাঁটবে, সে জিজ্ঞেস করল। অর্জুন এক মুহূর্ত ভাবল, তারপর কেতলি ঢেকে দিয়ে মাথা নাড়ল। দুজনে স্টেশনের বাইরে তৈরি পুরনো ফুটপাথে হাঁটতে লাগল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, যেন দুজনেরই ভয় পাছে শব্দ সেই নাতিদীর্ঘ ভারসাম্যকে ভেঙে না দেয়। অবশেষে অর্জুনই নীরবতা ভাঙল। আমি সেই সময় অনেক ভুল করেছিলাম, সে বলল। গলায় কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু স্বীকারোক্তি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ঘর থেকে, পরিস্থিতি থেকে, আর হয়তো নিজের থেকেও। পিঙ্কি তার কথা থামিয়ে দেয়নি। সে প্রথমবারের মতো তাকে কোনো বিচার না করে শুনছিল। আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি, অর্জুন আরও বলল। আর যখন বুঝতে পারলাম, ততক্ষণে তুমি অনেক দূরে চলে গিয়েছিলে। পিঙ্কির চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে সামলাল। আমিও শুধু লড়ছিলাম, সে বলল। আমার মনে হয়েছিল, যদি আমি দুর্বল হয়ে পড়ি, তবে সব শেষ হয়ে যাবে। হয়তো আমি ভুলে গিয়েছিলাম যে কারো সাহায্য চাওয়াও দুর্বলতা নয়। দুজনে থেমে গেল। সামনে স্টেশনের আলোগুলো জ্বলছিল, যেন কোনো পুরনো রাস্তাকে আলোকিত করছে। অর্জুন পিঙ্কির দিকে তাকাল। এবার তার দৃষ্টি নিচু ছিল না। আমার ক্ষমা চাই না, সে বলল। শুধু চেয়েছিলাম যে তুমি জানো, আমি বদলে গেছি। পিঙ্কি দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি, সে বলল। আর এটাই সবচেয়ে কঠিন কথা। অর্জুন বুঝতে পারল এটি কেন কঠিন, কারণ বদলে যাওয়া মানুষের সামনে দাঁড়িয়ে পুরনো সিদ্ধান্তগুলোকে নতুন করে বিচার করা সহজ নয়। কিছুক্ষণ পর পিঙ্কি বলল, জীবন আমাদের আবার মুখোমুখি নিয়ে এসেছে, হয়তো এটা জানানোর জন্য যে সবকিছু শেষ হয়ে যায়নি, শুধু অসম্পূর্ণ ছিল। অর্জুন মাথা নাড়ল। সেই রাতে দুজনে আলাদা রাস্তায় গেল, কিন্তু এবার পিছনে ফিরে তাকানোর বোঝা ছিল না, কারণ প্রথমবারের মতো দুজনেই নিজের ক্ষতগুলোর একটা নাম দিতে পেরেছিল। সময় পরিবর্তনের সাথে সাথে জিনিসগুলো আপনা হতেই জায়গা করে নেয়। পিঙ্কি মিশ্রার ভেতরেও সেই আলো ধীরে ধীরে প্রবেশ করছিল। এখন সে অর্জুনকে দেখে ভেঙে পড়ত না, বরং তাকে দেখে এটা বুঝতে পারত যে জীবন দুজনকে আলাদা রাস্তায় এ কারণেই চালিয়েছিল, যেন তারা নিজেদের চিনতে পারে। আদালতে রায় শোনানোর সময় সে আগের চেয়েও শান্ত ছিল, কারণ এখন সে এই পার্থক্যটা বুঝতে শিখেছে যে প্রতিটি সঠিক সিদ্ধান্ত আইনি হয় না, আর প্রতিটি বিচার কাগজে লেখা থাকে না। অর্জুন তার দোকানে এখন আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকে। সে কাজকে বোঝা নয়, বরং দায়িত্ব হিসাবে গ্রহণ করেছে। একদিন সে নিজেই পিঙ্কিকে বলল যে সে দোকানটি একটু বড় করতে চায়। স্থায়ী কোনো দোকান নয়, শুধু একটি গোছানো জায়গা। পিঙ্কি কোনো উত্তর দিল না, শুধু তার কথা শুনল। আর হয়তো এটাই ছিল সবচেয়ে বড় উত্তর। কয়েক সপ্তাহ পর স্টেশনের কাছেই একটি ছোট স্টল তৈরির অনুমতি মিলল। কেউ জানত না এটা কিভাবে হলো, অর্জুনও জিজ্ঞেস করেনি, কারণ এখন তার করুণা চাই না, তার সুযোগ চাই। আর সেই সুযোগ সে পেয়ে গিয়েছিল। যেদিন সে নতুন জায়গায় প্রথম চা বানালো, সে প্রথম কাপটি পিঙ্কির সামনে রাখল। পিঙ্কি চা নিল, এক চুমুক দিল, আর বলল, এখন স্বাদ আলাদা। অর্জুন হাসল। এখন চাও নিজের ভরসায় তৈরি হয়, সে উত্তর দিল। দুজনে হাসল, একটি সত্যিকারের হালকা হাসি, যাতে কোনো পুরনো ভয় ছিল না। সময় বয়ে চলল, এবং তাদের সঙ্গ দেওয়া কোনো ঘোষণার মতো নয়, বরং এক অভ্যাসের মতো হয়ে উঠল। একদিন পিঙ্কির বদলি হলো দিল্লিতে। ফাইল এলো, তারিখ ঠিক হলো। এবার স্টেশনে বিদায়ের কোলাহল ছিল না, না ছিল ভিড়, না ছিল চোখের জল।
শুধু অর্জুন আর পিঙ্কি প্ল্যাটফর্মের সেই কোণায় দাঁড়িয়েছিল যেখানে একসময় তাদের গল্প ভেঙে গিয়েছিল। আমাকে যেতে হবে, পিঙ্কি বলল। অর্জুন মাথা নাড়ল। আমি জানি, সে উত্তর দিল। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর পিঙ্কি সেই কথাটি বলল যা সে আগে থেকে ঠিক করে রাখেনি। আমি চাই তুমি আমার সাথে চলো। অর্জুন তার দিকে তাকাল। তার নজরে ভয় ছিল না, ছিল সততা। একটি শর্তে, সে বলল, যে আমরা একে অপরকে আশ্রয় নয় বরং সাথী মনে করব। কেউ ওপরে নয়, কেউ নিচে নয়। পিঙ্কির চোখ ভরে এলো, কিন্তু এবার সেই জল বোঝা ছিল না, তা ছিল স্বস্তি। সে মাথা নাড়ল। সেদিন কোনো বড় সিদ্ধান্ত হয়নি, কোনো আদালত ছিল না, কোনো সাক্ষী ছিল না। শুধু একটি ছোট্ট মন্দিরে দুজন মানুষ আবার একসাথে দাঁড়াল। কোনো হইচই নেই, কোনো বাজি বা প্রতিশ্রুতির বোঝা নেই। ছিল শুধু এই ভরসা যে তারা এখন একে অপরকে ঠিক করতে নয়, বরং বুঝতে এসেছে। পিঙ্কি অর্জুনকে আপন করে নিল, কোনো বিচারকের মতো নয়, কোনো উদ্ধারকারীর মতো নয়, বরং একজন মানুষের মতো। আর অর্জুন তাকে গ্রহণ করল মাথা নিচু করে নয়, বরং বুক চিতিয়ে। কারণ সম্পর্ক সেখানেই মজবুত হয় যেখানে সাহায্য কখনো দয়া হয়ে ওঠে না, আর সাথে থাকা কখনো দুর্বলতা হয় না। আর হয়তো এটাই ছিল তাদের সবচেয়ে বড় জয়। বন্ধুরা, এটিই ছিল আজকের আমাদের কাহিনী। আপনাদের এই গল্পটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই কাহিনীটি আপনাদের সামান্যতমও পছন্দ হয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আবার দেখা হবে নতুন এবং চমৎকার কোনো কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।